শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এক্সক্লুসিভ রাউন্ড টেবিলের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। বাংলাদেশকে নিয়ে আমরা কথা বলতে চাই সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এমন একটা প্রেক্ষাপটে আজকের এই রাউন্ড টেবিলটি আয়োজিত হয়েছে, যেখানে আসলে আমাদের অনেক আশার কথা আছে, অনেক হতাশার কথা আছে, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। সেটা মোকাবেলা করার জন্য আমরা কতটা সক্ষম, সেটা নিয়ে কথা বলার সময় এসেছে। আজকে রাউন্ড টেবিলে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষেরা, যোগ্য মানুষেরা। তারা কথা বলবেন নিশ্চয়ই বিভিন্ন পার্সপেক্টিভে কিভাবে আসলে বাংলাদেশ এগিয়ে চলেছে। আজকের আলোচনাটি আমরা যে বিষয়টিকে কেন্দ্র করে করব সেটি হচ্ছে পরিবর্তনের রাজনীতি। সেই জায়গাটি থেকে আলোচনা হবে, হয়তো প্রস্তাব আসবে, সেই প্রস্তাবের বিতর্ক আসবে। সব কিছু নিয়ে শুরু করতে চাই আয়োজন। প্রিয় দর্শক, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যারা আজকে উপস্থিত রয়েছেন রাউন্ড টেবিলে, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই, তারপরে আমরা সকলে মিলে আজকের আলোচনাটি এগিয়ে নিয়ে যাব। আমার হাতের একেবারে ডান দিকে রয়েছেন জনাব আনিসুর রহমান খোকন, রয়েছেন জনাব রফিকুল ইসলাম জামাল, রয়েছেন ডাক্তার মিজানুর রহমান, রয়েছেন জনাব লতিফুল ইসলাম শিবলি, রয়েছেন সাবিনা সোমা, রয়েছেন ইমরান কাদির, রয়েছেন মেঘমল্লার বসু, ঠিক তার পাশে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যে প্রতিহিংসার রাজনীতি আমরা দেখেছি, কিংবা একদলীয় রাজনীতি দেখেছি, অন্য রাজনৈতিক দলগুলোকে নানা এজেন্ডায়, নানা প্রোপাগান্ডায় থামিয়ে দেওয়ার প্রবণতা আমরা দেখেছি, সেখান থেকে আমরা কতটা বেরিয়ে আসতে পেরেছি, এই বিষয়টা নিয়ে কথা শুরু করি, তারপর কথা আমাদের যেখানে নিয়ে যায়। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনাকে বলবো শুরু করতে আজকের আলোচনা। ৭১ পরবর্তী বাংলাদেশে ২০২৪-এ যেটা হয়ে গেছে, এটা একটা হিস্টোরিক রিয়ালিটি, এবং আমি সমসাময়িক বিশ্বের অনেক ঘটনার সাথে মিলিয়ে পড়বার এবং বুঝবার চেষ্টা করছি যে আসলে কোনোটার সাথে এটাকে তুলনা করা যায় কিনা। সেটা বাংলা বসন্ত বলি, অথবা আরব দেশ ঘটনার সাথে মিলিয়ে, অথবা জর্জ ফ্লয়েডের ঘটনাকে মিলিয়ে একটা সিভিল রাইটস মুভমেন্টের জায়গা থেকে দেখবার সুযোগ আছে কিনা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই লড়াইটার সাথে আসলে কোনো ভালো সিমিলার কন্টেম্পোরারি কোনো এক্সাম্পল দেবার সুযোগ নাই। এটা আমাদের নিজস্ব একটা লড়াই, এবং এই লড়াইটাতে সংস্কারের যে প্রসঙ্গ আপনি তুলেছেন, এখানে সবচেয়ে বড় সংস্কার যেটা আমি দেখতে চাই সেটা হচ্ছে চৈতন্যের সংস্কার। আমাদের মনোজাগতিক চিন্তার লড়াই, যেটা আমরা আসলে কারা, বাংলাদেশি হওয়াটা মানেটা কি, হোয়াট ডাজ ইট এনটেইল টু হ্যাভ এ ফ্রি নেশন। এই আলাপগুলোটা হচ্ছে এই লড়াইটাকে আগামী বছরগুলোতে ডিফাইন করবে। আপনি কয়টা প্রতিষ্ঠান বানালেন, কাকে কোন পদে দিলেন, কটা নাটক সিনেমা তৈরি হইল, কয়জনকে আমরা বিচার করলাম, কতগুলো টাকা বিদেশ থেকে ফেরত আনলাম, এগুলোর মধ্য দিয়ে উত্তর প্রজন্মের কাছে ফর পস্টারিটি এই আলাপটাকে প্রাসঙ্গিক রাখা যাবে না ২০-২৫ বছর ৩০ বছর পরে। অতএব এই লড়াইটার জাস্টিফিকেশনের জায়গা হচ্ছে যে অ্যাজ এ নেশন আমরা আসলে জাতি হয়ে উঠলাম কিনা, আমার রাষ্ট্রটা রাষ্ট্র হয়ে উঠল কিনা, এই ২০ কোটি মানুষ এখানকার বাসিন্দা থেকে নাগরিক হয়ে উঠল কিনা। এই লড়াইটা তাকে আসলে ৭১-এর লড়াই থেকে কতটুকু এগিয়ে দিল। একটা জাতির মুক্তির লড়াইটা কিন্তু একটা লম্বা চলমান শত শত হাজার হাজার বছরের একটা লড়াইয়ের অংশ, প্রত্যেকটা স্টপেজ আছে। কোনো জাতি বলতে পারবে না যে তার লড়াইয়ের পরে একটা নোক্তা দেয়া যায়, একটা দাড়ি দেয়া যায়। একটা জাতির এই শত বছর হাজার বছরের যে লড়াই, এই লড়াইতেই ২৪-এর গণ অভ্যুত্থানের এই ল্যান্ডস্কেপে এটাকে ফেলতে হবে। এই আদিগন্তের মধ্য থেকে আমাদেরকে মানে এই লড়াইটাকে ডিফাইন করতে হবে, যেটাকে আমরা সেকেন্ড রিপাবলিক বলছি, আমাদের নতুন প্রোক্লামেশনের কথা বলছি। সেটা আসলে কি, আমরা আসলে কি করতে চেয়েছিলাম, কি হতে চেয়েছিলাম। এবং এটার সাথেই প্রাসঙ্গিক আকারে যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে ৭১ সালের ১৭ই এপ্রিল প্রবাসী সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল, সেটার মধ্য দিয়ে অনেকগুলো আকাঙ্ক্ষা প্রকাশিত হয়ে গেছে যে আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, এবং একটা অজুহাতনামা ছিল। ওই আকাঙ্ক্ষাপত্রের ৩টা বড় অংশ ছিল। প্রথম অংশ হচ্ছে অজুহাতনামা, যে পাকিস্তান রাষ্ট্রের সাথে আমার ডিভোর্স সেটেলমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী, কেন কেন, ওয়ারাস দিয়ে, যেহেতু 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 এই রাষ্ট্রের সাথে আমি কেন আলাদা হচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমার আকাঙ্ক্ষা ছিল মাঝখানে, যে আমি আসলে কি করতে চাই, এখান থেকে আমার লড়াইটাকে পরের মঞ্জিলে যে নেব, সেই মঞ্জিলটা কোথায়। আর তৃতীয়ত হচ্ছে স্ট্যাটাসকোকে ডিফাইন করা, যে আমার বর্তমান লড়াইটা কিভাবে চলবে। অতএব সেই আকাঙ্ক্ষাপত্রের জায়গা থেকে ২৪-এর গণ অভ্যুত্থানকেও এই লড়াইটাকে ডিফাইন করতে হবে, যে আমার অজুহাতনামাটা কি, কেন
লক্ষ লক্ষ পারহ্যাপস কোটি কোটি তরুণ ছাত্র জনতা শিক্ষক রিক্সাওয়ালা 24 জন রিক্সাওয়ালা শহীদ হয়েছেন, কাজের বুয়া শহীদ হয়েছেন। বাংলাদেশে এই পশ্চিমের আমাদের ভারতের প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি যে 5ই অগাস্টের পরে অথবা আগে পরে মিলায়ে 11 জন হিন্দুকে নিয়ে তারা খুবই চিন্তিত কেন মারা গেছে। এই লড়াইতে 9 জন হিন্দু তো শহীদ হয়েছে, স্নাইপারের গুলিতেও মারা গেছেন। সেই লড়াইয়ের গল্প তো তারা সরি বোধ করেন নাই, রিগ্রেট করেন নাই। যুদ্ধকে 24-এর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো কিংবা এই সময়ে মুক্তিযুদ্ধ প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কিনা সেটার একটা কথা তো উঠেই, সেটা হতে পারে পতিত শক্তি যারা তাদের পক্ষ থেকে কিংবা অন্য যে কোনো শক্তি থেকে হতে পারে। এটা কি আমাদের রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ কিনা? প্রতিপক্ষের আওয়াজটা আসতেছে আসলে ডিপোজ রেজিম থেকে, আওয়ামী ফ্যাসিবাদ থেকে, পতিত শক্তির কাছ থেকে আসছে, যারা গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিগুলো পৃথিবীতে সবসময় জাস্টিফিকেশন ক্রিয়েট করতে চায় যে ওয়াই আই ওয়াজ রাইট ইয়েট দ্য নেশন ডিড নট আন্ডারস্ট্যান্ড। এটা একটা কমন ফেনোমেনার। পরাজিত শক্তি বুঝতে চায় যে আমি আসলে সঠিক ছিলাম, কিন্তু জাতি আমাকে ভুল বুঝেছে। এবং হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় এই যে গ্যাংস্টার্স আছে, এদের প্রত্যেকের বক্তব্যে দেখবেন যে আই ওয়াজ রং অ্যান্ড দ্য নেশন, আই ওয়াজ রাইট অ্যান্ড দ্য নেশন ওয়াজ রং। তারা ভুল বুঝাইছে, ওদেরকে উস্কানি দিছে। দেখবেন পোলাপানের ব্যাপারে বলে ওদেরকে উস্কানি দেওয়া হয়েছে। এখানে বিএনপি জামাতের ষড়যন্ত্র আছে, এখানে ডক্টর ইউনূস আমেরিকাকে নিয়ে এসে এই সরকারটাকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছে। কারণ আমি সেন্ট মার্টিন দেই নাই, আমি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র করতে রাজি হই নাই, আমি ভারতে গ্যাস রপ্তানি করতে রাজি হই নাই। এই জাস্টিফিকেশনগুলো প্রত্যেকটা ফ্যাসিস্ট রেজিমের মধ্যে আছে। পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি আপনি নাৎসিদের লেখাগুলো পড়েন, যারা পতিত ডিপোজ ছিল, তাদের ভিতরে দেখবেন যে ফ্যাসিস্তা এবং নাৎসিদেরকে গ্লোরিফাই করা হয়েছে। ওয়াই হিটলার ওয়াজ গ্রেট, ওয়াই হি ওয়াজ সো ব্রিলিয়েন্ট ইন টেকনোলজিক্যাল ইনোভেশন, ওয়াই জার্মানি শুড হ্যাভ বিন গিভেন দ্য অ্যাওয়ার্ড অফ থার্ড রাইখ। এই কনভারসেশনগুলো তখন ছিল, প্রত্যেক জায়গায় ছিল সারা পৃথিবীতে পতিত শক্তি। আপনি শাহের যারা অনুসারী ছিল ইরানে, বিপ্লবে পরাজিত হওয়ার পরে কিন্তু সে অনুসারীরা লিখেছে যে শাহ কীভাবে ইরানকে একটা প্রোগ্রেসিভ ইউরোপিয়ান ডেভেলপ কান্ট্রির দিকে নিয়ে যাচ্ছিল, ইয়েট দিস মুল্লাস কেম টু হল্ট দ্যাট জার্নি। তো এই বয়ানটা হচ্ছে একটা ফ্যাসিবাদী বয়ান। মুক্তিযুদ্ধকে কেউ ডিনাই করছে না, প্রতিপক্ষ করছে না, বরং যখন সেকেন্ড রিপাবলিকের কথা আমরা বলছি যে ফার্স্ট রিপাবলিকের ধারাবাহিকতায় সেকেন্ড রিপাবলিক তৈরি হবে। তখন এটাও একটা প্রশ্ন যে মানে পতিত সরকার নানা কিছু করতেই পারে, কিন্তু এটাকে ডিফেন্ড করার চেষ্টাটাও হচ্ছে কিনা আদৌ? নুসরাত তাবাসসুম। দেখুন, ডিফেন্ড করার চেষ্টা তো হচ্ছে, আর সব থেকে বড় কথা হচ্ছে ডিফেন্ড করার প্রয়োজনীয়তাটাও অনেক বেশি মানে আউট অফ কনটেক্সট একটা ব্যাপার। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার লড়াই, বৈদেশিক দখলদারিত্বের বিরুদ্ধে বা সেখান থেকে মুক্তি পাওয়া সেই লড়াইটা, যেখানে আমাদের এত শহীদ হয়েছেন, আমাদের যেই লড়াইয়ের মাধ্যমে দেশ দেশ হিসেবে পরিচিত হয়েছে, সেই লড়াইয়ের সাথে দেশ গঠনের পর স্বৈরাচারের কাছ থেকে পুনরায় রক্ত দেওয়ার মাধ্যমে জনগণের মুক্তি, দুটো বিষয় তো আসলে সংযুক্ত। দুটো বিষয় কেন মুখামুখি হবে? আর তার থেকে বড় কথা হচ্ছে, যখন আপনি বলছেন যে কেউ ডিফেন্ড করার চেষ্টা করছে কিনা, দেখুন, পরাজিত শক্তি যখন পরাজিত, সে ওই মুহূর্ত থেকে সে ডিফেন্ডেড। তাকে নতুন করে পরাজিত করার, তার বক্তব্য পুনরায় আমলে নিয়ে সেটাকে বারবার উত্তর দিতে থাকা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সমস্ত খেলো আলাপগুলো তোলাই হচ্ছে যেন রাষ্ট্র সংস্কার বা রাজনীতির পরিবর্তন কিংবা রাষ্ট্রের এখন অন্য যে সমস্ত জরুরি কার্যকলাপ রয়েছে সেখান থেকে প্রজন্মকে বা আন্দোলনের যারা স্টেক হোল্ডার বা যারা অংশীজন রয়েছেন তাদের মনোযোগ সরিয়ে রাখার জন্য এই সমস্ত খেলো আলাপ আনা হয়। বরঞ্চ যত কম এগুলো নিয়ে কথা হবে ততই ভালো। এখানে আসলে ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে, যে ২৪ নিলে যেন আমার ৭১-কে ছেড়ে দিয়ে আসতে হবে, বা ৭১ নিলে যেন আমার ২৪-কে আমি নিতে পারবো না। তো আসলে বাংলাদেশের মেজরিটি মানুষ তো এটাতে সাবস্ক্রাইব করে না। বাংলাদেশের মেজরিটি মানুষ ৭১-কে যেই ধারা, সেই চেতনার অব্যাহত ধারা হিসেবে ২৪ মনে করে। আমরা যখন জুলাই অভ্যুত্থানের স্লোগান দিয়েছি, আমরা কি স্লোগান দিয়েছি? আমরা বলেছি ৭১-এর চেতনা বৈষম্যের বাংলা না। তাহলে আমি তো ৭১-এর যে হেরিটেজ, সেই হেরিটেজকে ওন করেই আগাচ্ছি। কাজে এখানে ২৪-কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করায় দেওয়ার কোনো সুযোগ নাই, বরং আমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যেই বয়ান, সেই বয়ান আওয়ামী হেজিমনির কাছে চাপা পড়েছিল।
আমাদের একটা সুবর্ণ সুযোগ যে আমরা একটা বিজয়ের মাসে বসে যখন কথা বলছি তখন সেই মুক্তিযুদ্ধকে রিডিফাইন করা, সেখানে গণমানুষের যে লড়াই সে গণমানুষের লড়াইকে সামনে নিয়ে আসা, যাতে করে এটা আর আওয়ামী বয়ানে না থাকে, যাতে আর কোনোভাবেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যেভাবে জবরদখল করে রেখেছিল সেই জবরদখলটা তারা কন্টিনিউ করতে পারে। একই সাথে যদি লিগ্যাসির কথা বলা হয়, দাদা স্লোগানের কথা বললেন, আমরা যখন স্লোগান দিতাম আমরা স্লোগানে কিন্তু শুধুমাত্র ৭১কে অ্যাকসেপ্ট করেছি, ব্যাপারটা মোটেও এরকম না। বরং আপনি খেয়াল করে দেখবেন গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের যে আওয়ামীকরণটা যখন হচ্ছিল তখন কিন্তু ঠিক আওয়ামী লীগের ভূমিকা যেই যেই পার্টে ছিল সেগুলোকে হাইলাইট করা হয়েছে। তার বাইরেও কিন্তু বর্তমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে মুক্তিযুদ্ধের আগের। ওই ২৩ বছরে, পাকিস্তান পিরিয়ডের ২৩ বছরে কিন্তু মুক্তিযুদ্ধ একদিনে তৈরি হয়েছে, সেগুলো উঠিয়ে আনার চেষ্টা কি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে? সেটাই বলছি আমরা, যে আমরা যখন আন্দোলন করেছিলাম আমরা কিন্তু স্লোগান দিতাম ৫২-এর বাংলায়, ৫৪-এর বাংলায়, ৬২-র বাংলায়, ৬৬-র বাংলায়, ৬৯-এর বাংলায়। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি লড়াইয়ের লিগ্যাসি মেনটেন করেছি এবং আমরা মেনটেন করতে চাই। আমরা বিশ্বাস করি যে আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে যে অবস্থান, জনমানুষের স্বৈরাচারের বিরুদ্ধে যে অবস্থান, এই অবস্থান এই ভূখণ্ডে বরাবরই ছিল। বরং মাঝখানে কয়েক বছর মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার লড়াইয়ে জনমানুষের যে অবস্থান, যে অংশীদারিত্ব, সেটাকে অস্বীকার করে একটি গোষ্ঠী তার নিজের কাতারে, নিজের খাতায় লেখার চেষ্টা করেছিল। বর্তমানে বাংলাদেশের মানুষ সেটাই ডিনাই করছে। পাকিস্তান পিরিয়ডের প্রত্যেকটি লড়াইয়ে জনমানুষের অংশগ্রহণ ছিল। মুক্তিযুদ্ধের যে ভিত, সেটার ৭০-এর ৭১-এর আগে যে মুক্তিযুদ্ধের যে ফিল্ড তৈরি হয়েছে সেটারও যে মূল অংশীদারিত্ব সাধারণ জনগণের হাতে, সেটা এই আন্দোলনের মাধ্যমে আমরা পুনরায় স্বীকৃতি দিয়েছি। তো একটা দীর্ঘ সময় ধরে আমরা ভারত বন্ধু রাষ্ট্র শোনার পরে এই যে আওয়ামী সরকারের পতনের পরে এখন ভারত আগ্রাসনের বিরুদ্ধে যে বাংলাদেশ থেকে এক ধরনের প্রতিবাদ, এক ধরনের আওয়াজ উঠে আসছে, সেটা আসলে আমাদের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? একটা তো ছিল ভয়ের সংস্কৃতি, যারা মনে ভাবছিল তারাও বলতে পারছিল না, কিন্তু আপনি তাও মনে থাকবে আপনার যে যখন নরেন্দ্র মোদী শেষ বাংলাদেশে এসেছিলেন তখন তার বিরুদ্ধে আপামর জনতার বিভিন্ন অংশ থেকে নানান রকম প্রতিবাদ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মানুষকে আক্রান্ত করেছে, আমাদের হাসপাতালে যেতে হয়েছে। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে সেই গল্পটা মিডিয়াতে আসেনি। মিডিয়াতে বা ইন্ডিয়ান মিডিয়াতে আনন্দবাজার রিপোর্ট করেছে কিভাবে জানেন? রিপোর্ট করেছে যে মোদির আগমনে পাকপন্থীদের তাণ্ডব। তার মানে ওই যে মাদ্রাসার ছেলেগুলো আন্দোলন করেছে, যাদের উপর আক্রমণ চালানো হয়েছে এবং হত্যাও করা হয়েছে, তারাও আন্দোলনের স্টেক হোল্ডার, কিন্তু তাদেরকে পাকপন্থী বলার মধ্য দিয়ে একটা ন্যারেটিভ স্ট্যাবলিশ করার চেষ্টা হয়েছে যে বাংলাদেশে ভারত বিষয়ক আপত্তি যেন বা উগ্র ডানপন্থীদের। এইটা যে একটা জাতীয় লড়াই এবং এই লড়াইয়ে যে বাম ডান মধ্য নির্বিশেষে নানান মানুষ, নানান মতের লোকজন সংযুক্ত হয়েছে, এটার প্রকাশ আগে ছিল না। এখন যেহেতু সরকারি নিয়ন্ত্রণটা থাকছে না, সেই কারণে এটা সামনে চলে আসে। মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি ভারতের বিপক্ষে কথা বলতে পারে না, এরকম একটা ন্যারেটিভ কি ছিল? এরকম ব্যাপারটা ছিল যে আওয়ামী লীগের কোনো সহযোগী শক্তিরা বা আওয়ামী লীগের যারা নুন খায় তারা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। ব্যাপারটা শুধু এটুকুই ছিল, বিশ্বাস করেন। বাংলাদেশে ভারত বিরোধী যে এখন যেটা চলছে আপনার মন্তব্য অনুযায়ী, ব্যাপারটা মোটেও এরকম না। ফ্রেমিংটা এরকম হওয়া উচিত যে ভারতীয় আগ্রাসন বিরোধী, এবং ভারতীয় আগ্রাসন বিরোধে বাংলাদেশের প্রথম অবস্থান কবে ছিল? প্রথম অবস্থান ছিল ১৯৭২-এ, যখন ভারতীয় সেনাদের ব্যারাকে ফেরত পাঠানো হয়েছিল। বাংলাদেশের অবস্থান যখন আপনি স্বাধীনতার কথা বলছেন, সেটা তো তাহলে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই হয়েছিল। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল নাকি আওয়ামী লীগ? এই ব্যাপারটা, এইখানটাতেই আমাদের কথা যে মুক্তিযুদ্ধের নেতৃস্থানীয় ব্যক্তিদের এইটাকে দলীয় ফ্রেমিং এর মধ্যে আনাটা নিয়েই আমাদের সমস্যা। এটা এই জায়গাটাই আপত্তির জায়গা। আর যখন কথাটা আসে দখলদারিত্ব বা আগ্রাসনের, তখন সেটা বাংলাদেশ যেমন পাকিস্তানের দখলদারিত্ব মানেনি, ব্রিটিশদের দখলদারিত্ব মানেনি, এর পূর্বে দিল্লির দখলদারিত্ব মানেনি, বাইরে থেকে আসা কোনো শাসকের দখলদারিত্ব মানেনি, ঠিক একই বিষয়। এর আগে সরাসরি যুদ্ধ করে মাটি দখল করা হতো, এখন সেটা বিভিন্ন সফট কালচারের মাধ্যমে দখল করা হচ্ছে, কিংবা রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়ে দখল করা হচ্ছে। গত ১৬ বছরে শুধু বলবো না, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে ভারতের যে অবস্থান, সেটা দিনকে দিন আগ্রাসনের দিকে রূপ নিয়েছে। লতিফুল ইসলাম শিবলি সম্ভবত কিছু অ্যাড করতে চাইছিলেন।
আমাদের আসলে ভারত বিরোধিতার শুরুটা একদম আমাদের স্বাধীনতার একদম প্রথম লগ্ন থেকেই। আমরা জানি মেজর জলিলের সেই প্রতিবাদের কথা আমরা জানি, এবং তার সেই বিখ্যাত উক্তি যে অরক্ষিত স্বাধীনতাই আমাদের পরাধীনতা। এটা আসলে তার মূল লক্ষ্যই ছিল আসলে ভারতকে এটা ডিফাইন করা, যে ভারত আসলে আমাদের প্রতিরক্ষা স্ট্রং রাখার জন্য বাংলাদেশে আসলে তাদের এই প্রভাবটা আসলে তাদেরকে বজায় রাখতেই হতো, এটা তাদের স্ট্র্যাটেজিক্যাল একটা অবস্থান। কিন্তু আমরা আসলে শুরুতেই বুঝতে পেরেছিলাম, তো যার ফলে শেখ মুজিব হয়তো যে কারণেই হোক খুব দ্রুত এখান থেকে ইন্ডিয়ান মিলিটারিকে সরাতে বাধ্য হয়েছে, কিংবা ওই সময়ের আসলে জনমত আমরা আসলে বুঝতে পারছিলাম যে ভারতের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল। তো যার ফলে আমাদের এখানে শুরু থেকেই ভারত বিরোধিতাকে কেন্দ্র করেই রাজনীতিকে আসলে আবর্তিত হয়েছে, এবং ভারত মানে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে তাদের এই সেক্টরটাকে আসলে তাদের তাবেদার কাউকে বসানোর জন্য। তো যার ফলে এই পর্যন্ত আজকের লাস্ট আওয়ামী রেজিম পর্যন্ত যত শাসক বাংলাদেশে এসেছে তারা সবাই কোনো না কোনোভাবে আসলে ভারতের সাহায্যের জন্য আসলে লালায়িত ছিল, বা তার সাহায্যকে নির্ভর এটা নিয়ে হয়তো রাজনৈতিক তাদের কর্মসূচি বা ক্ষমতায় থাকার জন্য যা যা করতে হয় সেটা ভারতকে সঙ্গে নিয়েই করার চেষ্টা করেছে। এখানে বিএনপির নেতারা রয়েছেন, তারাও রাজনৈতিক দল যারা এখন আসলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছেন, তাদের ক্ষমতার সময় তারাও কি আপনার কথা মতো লালায়িত ছিলেন কিনা ভারতের সহযোগিতার জন্য একটুখানি শুনি। আমাদের বন্ধুসুলভ আচরণ কখনো করেছে কিনা সেইটাই ভেবে দেখতে হবে আগে। স্বাধীনতার পরে ভারত আমাদের সঙ্গে যে আচরণ করেছে এবং স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে সেটা যেরকম সত্য, সেই জায়গাটায় যদি আমরা বলি, তখনকার যদি ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে যে কথাগুলো বলেছে, সেখানে আপনি দেখবেন যে তিনি 1 কোটি শরণার্থীর ভার বহন করতে পারতেছেন না। তার মধ্যে 80 লক্ষ হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী লোক আছে, যারা আসলেই যদি পাকিস্তান দ্বিখণ্ডিত না হয়, যদি বাংলাদেশ নামক নতুন দেশের তৈরি না হয়, তাইলে তারা আর এই ভূখণ্ডে ফিরতে পারবে না। এটাও কিন্তু ভারতের একটা বড় স্বার্থ ছিল। তারপরে আমরা স্বাধীনতার পরে যেভাবে একটা সদ্য স্বাধীন দেশ, তার প্রতি তারা স্বাধীনতা যুদ্ধে যে কোনো কারণেই হোক যে সহযোগিতা করেছে, সেই সহযোগিতার ধারা কি অব্যাহত ছিল? না, বারবারই ভারত কর্তৃক আমরা বিভিন্নভাবেই আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যদি দেখি আমাদের সীমান্তকে সবসময় ভারত তাদের একতরফা আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করে। আমি আপনাদের যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা ভারতের সাহায্য নিয়ে ক্ষমতায় এসেছিলেন? আমরা কখনোই কোনো দেশের সাহায্যর নিয়ে ক্ষমতায় আসার কথা চিন্তাও করিনি, কারণ আমাদের একমাত্র ভরসা এদেশের জনগণ। বারবার আমরা ক্ষমতায় এসেছি এদেশের জনগণের ভোটে। আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে যদি ভালো ভালো নির্বাচনের কথা বলেন, আমাদের 1991 সালের, আজকেও আমরা একটি আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেছি। স্বৈরাচার পতন হয়েছিল 6ই ডিসেম্বর, এরশাদের পতন। সেই পতনের পরে যে নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে, সেটা এখনও মানুষের মুখে মুখে আছে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন। সেই নির্বাচনে কিন্তু এদেশের মানুষ খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে এসেছিল। আমরা যদি সেখানে বলি যে বাংলাদেশের ইতিহাসে বিএনপি সুশাসন দিয়েছে বলেই এরশাদ যেভাবে 1982 সালে সাত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা নিয়েছিলেন, ঠিক একইভাবে দেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে 1991 সালে আবার বিএনপির হাতে ক্ষমতা। হোয়াট অ্যাবাউট 96? ওই কয়টা দিনে কি হয়েছিল বিএনপির হুট করে? 96তে আমরা তো কোনোভাবেই বলি না যে 96তে আমরা নির্বাচন সুষ্ঠু হয়নি। 96 নির্বাচনকে আমরা তো গ্রহণ করেছি, কিন্তু 96তে আপনি দেখবেন 96তে একটা গ্রুপ ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির শাসনের বিরুদ্ধে, যে কারণে বিএনপির সরকারের বিরুদ্ধে। এটা নিয়ে কি আপনাদের কোনো উত্তর আছে? দেখুন, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, এরকম তো সচরাচর পাওয়া যায় না। সবাইকে এই জন্যই প্রশ্ন করছি। এই মুহূর্তে বাংলাদেশে সবাই ধরে নিচ্ছে যে আওয়ামী লীগের পতীত কালচারটা তারা নেই, সামনে তারা সুষ্ঠু নির্বাচন আশা করছে। তো সুষ্ঠু নির্বাচনে অবশ্যই আপনারা অংশ নেবেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো অংশ নেবে। তো সেখানে হয়তো আপনাদের মনে হয় না যে নতুন করে জনগণের সামনে জবাবদিহিতা, পূর্ববর্তী কাজের উত্তরগুলো, যে প্রশ্নগুলো মানুষের মাথায় এতদিন ধরে ঘুরছে, সেগুলোর উত্তর দিয়ে নতুনভাবে, নতুন ইশতেহারে, নতুন প্রতিশ্রুতি নিয়ে আপনাদের আশা লাগবে? আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা গত 16 বছরের অভিজ্ঞতা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে। আমরা সেই 31 দফা নিয়ে জনগণের কাছে গিয়েছি এবং যাচ্ছি। আমরা এখন পর্যন্ত বাংলাদেশে বিএনপির শাসনামল যে অলমোস্ট 1 যুগ বাংলাদেশ দেখেছি 2 দফাতে। তো এই 2 দফার সময় বিএনপির শাসনামলে বিএনপিকে নিয়ে মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে,
যেমন আমি যখন থেকে রাজনীতি দেখছি বা একটু বড় হয়েছি তখন থেকে আমি বিএনপির শাসন দেখিনি, কিন্তু আপনাদের নিয়ে তো আমি পড়েছি। তো এখান থেকে আমি যেমন অ্যাজ এ সাধারণ মানুষ আমার যে প্রশ্নগুলো আপনাদের দল নিয়ে, আপনাদের সময়কার দুর্নীতি বা আপনাদের সময়কার অন্য অন্য যে অভিযোগ, আমি সবগুলো অভিযোগের প্রেক্ষিতেই বলছি, বা আপনাদের সময়কার হামলা, আপনাদের সময়কার 96-এর ওই ঘটনাটা, কেন বিএনপির শাসনের বিরুদ্ধে জনমত গেল, ইত্যাদি ইত্যাদি, আপনারা কি ভাবছেন কিনা যে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারপরে আপনারা নতুনভাবে আসবেন? আমরা সেই প্রশ্ন নিয়ে কাজ করছি এবং আপনি যেটা বলেছেন না ঠিক তা না, আমাদের বিরুদ্ধে অনেক বড় ধরনের একটা প্রচার ছিল, মিডিয়া প্রচারের মাধ্যমে, এবং আওয়ামী লীগের একটা বড় সংগঠন সারা বাংলাদেশে শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে নেগেটিভ প্রচার করে এটা কি বেরিয়েছে। শুধু গত 16 বছরে হয়েছে? গত 16 বছরে তার আগে আমাদের হয়নি বিরুদ্ধে- বলছেন? গত 16 বছরে আমাদের বিরুদ্ধে একটা নেগেটিভ প্রচার ছিল, যেটা মানুষ আসলে যদি ভোট দিতে পারে তাইলেই বুঝতে পারবে যে মানুষ সেটা গ্রহণ করেছে কিনা। তার আগে তো হয়নি, 16 বছরের আগে তো এই মিডিয়া অপপ্রচারটা হয়নি বিএনপির মিডিয়ার বিরুদ্ধে। অপপ্রচার না হলেও আওয়ামী লীগের প্রচার অপপ্রচার আমাদের বিভিন্ন হ্যাঁ, কিন্তু জায়গায়। আপনারা ক্ষমতায় থাকাকালীন বিরোধী দল কিভাবে হচ্ছে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার করতে পারে, সেটা শক্তিশালী তো হওয়ার কথা না। আমরা শক্তিশালী বলিনি, কিন্তু আমরা আপনাকে একই কথা বলেছি, 1991 সালের চেয়ে 1996 সালে আমাদের ভোটাররা আমাদেরকে ছেড়ে যায়নি, আমরা কিন্তু ভোট বেশি পেয়েছিলাম। কিন্তু যেটা হয়েছে তখন কিছু সংগঠন যারা আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে, যে কারণে আওয়ামী লীগ সিট বেশি পেয়েছে, তারপরেও সেটা বলবো না, জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করছে, জনগণ কিন্তু সেটা আমাদের পাশেই থাকবেই, ছিল। একটা নির্বাচনে কেউ একজন একবার বেশি পাবে, পরের বার আরেকজন বেশি পাবে। হ্যাঁ, ডক্টর মিজানুর রহমান, আপনি বলতে চাচ্ছিলেন কিছু? জি। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে শুরু করেছিলেন পরিবর্তনের রাজনীতির কথা বলে, এবং এখানে আমাদের সমন্বয়ক নুসরাত তাবাচ্ছুম, সে একটা ভালো বিষয় বলেছে নির্বাচন ব্যবস্থা নিয়ে। এবং এটা যদি আমরা লক্ষ্য করি যে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানেও কিন্তু নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ন্যায় বিচার এবং মৌলিক মানবাধিকার এটা কিন্তু ছিল না। সেই জন্যেই আমরা মুক্তিযুদ্ধ করে একটা রাষ্ট্র নির্মাণ করেছিলাম। আর এই 16 বছর সেই রাষ্ট্রেরই একটি ফ্যাসিস্ট সরকার, যিনি গণতন্ত্র এবং আইনের শাসন, মৌলিক মানবাধিকার সব কিছু ধ্বংস করে দিয়েছিল। সেই জন্যে আমাদের তরুণ প্রজন্মের ছাত্র তারা আন্দোলন শুরু করেছিল, এবং এক পর্যায়ে যখন এই ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে গুলি করে একেবারে পাখির মতো আমাদের তরুণদের এবং পেশাজীবী যারাই আন্দোলনে সক্রিয় হয়েছিল তাদেরকে হত্যা করা শুরু করে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের সকল বলবো রাজনৈতিক দল যারা গণতন্ত্র মানা এবং পেশাজীবী, শ্রমজীবী এবং সাধারণ মানুষ নেমে আসে। একটাই তাদের আকাঙ্ক্ষা যে এদেশে গণতন্ত্র এবং আইনের শাসন এবং ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, যেটা মুক্তিযুদ্ধের চেতনা। তা আমরা যেটা মনে করি যে মুক্তিযুদ্ধ এবং এই যে 24-এর যে আন্দোলন, এটা একেবারেই এক এবং অভিন্ন। কারণ তখনও কিন্তু আমাদের গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠাই মূল লক্ষ্য ছিল রাষ্ট্র নির্মাণের। আর এই 53 বছর ধরে যারাই ক্ষমতায় এসেছে, একেবারেই আমরা যদি বলি আওয়ামী লীগের প্রথম যে শাসনামল, সেখানেও কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল, আপনারাও সেটা জানেন। আমি সময় বেশি না নিয়ে একটা কথা বলি যে আমাদের সংবিধানে বলা আছে জনগণ রাষ্ট্রের মালিক। সেই মালিকানা কিভাবে প্রতিষ্ঠিত হবে? প্রতিষ্ঠিত হবে প্রতি 5 বছর সে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে সে ভোটাধিকার প্রয়োগ করবে। এটাই হচ্ছে তার মালিকানা প্রতিষ্ঠার একটা সুবর্ণ সুযোগ। কিন্তু এই সুযোগ থেকে আমরা বারবারই কিন্তু ব্যর্থ হয়েছি, এবং আমরা দেখেছি যে এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আমাদের আন্দোলন করতে হয়েছে। 90 আন্দোলন হয়েছে, এবং এরপরে যতগুলো সরকার, প্রত্যেকটি সরকারের সময় আমাদের আন্দোলন করতে হয়েছে, এবং রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ক্ষমতায় টিকে থাকার জন্যে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ জনগণ যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়, এবং একটি দুর্বৃত্তায় যারা রাজনীতি করে তারা যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে, এটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে মূল যে বিরোধী, সেই পক্ষটাই সারা এই 53 বছর ধরে রাষ্ট্রযন্ত্রকে কুড়ে কুড়ে খেয়েছে, যার ফলে
আমাদের এই ক্ষমতায় টিকে থাকার জন্য দুর্নীতি হয়েছে, অর্থ পাচার হয়েছে এবং মানুষের মৌলিক অধিকারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা মনে করি এবার এই যে সুযোগটা আমাদের তৈরি হয়েছে এবং আমাদের ছাত্র তরুণ প্রজন্ম যে সুযোগ তৈরি করে দিয়েছে, এইটাই কিন্তু আমরা এখন যেটা মাঝখানে আপনি তুলেছিলেন যে মুক্তিযুদ্ধ এবং 24-এর আন্দোলনের মধ্যে একটা মানে আমরা বিতর্ক তৈরি করার একটা ক্ষেত্র দেখেছি। এই ক্ষেত্রটা কিন্তু ফ্যাসিস্টরা করছে এবং আরেকটা পক্ষ আছে যারা যেন তেনভাবে আমাদের কাছ থেকে যেন ক্ষমতা হাতছাড়া হয়ে না যায়। সেই জন্যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যারা আন্দোলন করেছে এবং সেই আন্দোলনকারী ছাত্র যে সংগঠনগুলো আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ কিংবা দূরত্ব তৈরি করার একটা সুযোগ আমরা দেখছি। এই জন্যে আমরা মনে করি যে এই আন্দোলনের যে ফসল, সেই ফসল যদি জনগণের দোরগোড়ে আমরা পৌঁছে দিতে চাই, তাহলে আমাদেরকে জাতীয় সংলাপ করতে হবে এবং ছাত্র যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে বসতে হবে। অনেক ধন্যবাদ। যারা ছাত্র নেতা তাদের সাথে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিভেদের কথা আপনি বলছিলেন, সেটার একটা প্রধান ইস্যু হচ্ছে নির্বাচন আগে না সংস্কার আগে। তো ছাত্ররা এটাই বলছেন যে এই সরকারের কাজ, প্রধান কাজ সংস্কার করা এবং তারপরে যখন সময় আসবে তখন তারা নির্বাচন দেবে। কিন্তু বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছেন যে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা গেলেই আসলে সংস্কারটা হবে। সেই জায়গাটা নিয়ে আপনারা কি ভাবছেন একটুখানি? এই জায়গাটা আমি একটু বলি। আমাদের 30 নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমাদের প্রিয় নেতা, যিনি বাংলাদেশের সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন সভাপতিত্ব করেছেন। সেখানে আমরা বিএনপি সহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ যারা, তাদেরকে আমন্ত্রণ করেছিলাম। সেখানে আমরা আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন স্পষ্টই বলেছেন যে এখন যে অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, সেটা কিন্তু ছাত্র জনতা এবং দেশের সব মানুষ এবং সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এই সরকারটি ক্ষমতায় এসেছে। এই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো মাত্র 90 দিনের সরকার কিন্তু না। এই সরকারের কাছে আমাদের একটা আবেদন আছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু কিভাবে করবেন? এই যে অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে অবস্থা এখন আছে, এই পর্যায়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার কোনো পরিবেশ বর্তমানে নেই। আনিসুর রহমান খোকন, আপনি আসলে কি ভাবছেন? বিএনপি থেকে তো নির্বাচনের জন্যই সবচেয়ে বেশি তাড়া দেওয়া হচ্ছে। না, বিএনপি থেকে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি তাড়া দেওয়া হচ্ছে, কথাটা শতভাগ সঠিক না। কে সবচেয়ে বেশি তাড়া দিচ্ছে? আমরা মনে করি যে এখন যে সংস্কার চলছে, নির্বাচনের জন্য সঠিক একটি সময়, যেভাবে 16 বছরের আন্দোলনে ছাত্র জনতার শেষ অভ্যুত্থানে যে সঠিক আমরা দিক নির্দেশনাটা পেয়েছি, যে গণতন্ত্রটা আবার নতুন করে পেয়েছি, সেই গণতন্ত্র শুধু আমাদের জন্যই সেটা আমরা বলছি না, সেটা কিন্তু সকল দল নির্বিশেষে প্রত্যেকটি জাতি, গোত্র, প্রত্যেকটি ধর্ম, আপনাদের প্রত্যেকটি মহাসচিব মির্জা ব্যক্তির ফখরুল ইসলাম জন্য। আলমগীর বলেছেন যে সবচেয়ে বড় অবদান তারেক রহমানের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে। আমি বলছি এই কারণে, সবচাইতে যে ব্যক্তিটি আগে নির্যাতিত হয়েছিল সেটি হচ্ছে তারেক রহমান। 111 এই ফ্যাসিস্ট সরকার নুসরাত হাসছেন, নিশ্চয়ই উত্তরটি নিব। ফ্যাসিস্ট সরকারের পরিকল্পনা যে এটা আজকে থেকেই শুরু হয়নি, তাদের ক্ষমতা দখলের পরিকল্পনাটা 111 থেকেই শুরু হয়েছিল এবং সেই সময় তারেক রহমানই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। আপনারা বিভিন্ন সময় দেখবেন। অবশ্যই নির্বাচন চাই, সেই নির্বাচনে যারা শতভাগ ভোট দেওয়ার অধিকার বাংলাদেশের মানুষ পাক, সেই সময়টাই আমরা নির্বাচন একটু চাই। যারা সত্যিকারের ছাত্র তাদের কাছ থেকে শুনে আসি। নুসরাত তাবাসসুম কিছু বলতে চাইবেন? এই বক্তব্যটা, মির্জা ফখরুল সাহেবের এই বক্তব্যটা আমি একটু তারেক রহমানের মুখ থেকে শুনতে চাই সরাসরি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে আমার ভূমিকা, আমার অত্যাচারিত হওয়া সবচেয়ে বেশি, এটা একটু আমি ওনার মুখে শুনতে চাই। কারণ অত্যাচারিত হওয়ার ডেফিনেশনটা আলাদা। জেল হাজতে বর্তমানে বহু কয়েদি আছে, 1 মাসও রিমান্ডে যায়, এরকমও আছে। তো অত্যাচারিত হওয়া আসলে কাকে বলে? শারীরিক অত্যাচার
রাজনীতির বাইরে চলে যাওয়া, দেশের বাইরে পাঠিয়ে দেওয়া, দেশ থেকে ফিরতে না দেওয়া, তার নামে মামলা রাখা, দুর্নীতির অভিযোগ আসা, জনমতের অত্যাচারিত হওয়ার সংজ্ঞাটা কি? এবং দলীয় ভারপ্রাপ্ত অথবা সরাসরি দলীয় প্রধান হওয়ার ফলে বিপরীত রাজনীতিবিদ হওয়ার কারণে তার সে যে ডিফেমিংটা শিকার হয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে, সেইটা আর নির্দলীয় ছাত্র জনতার লড়াই, সেই অত্যাচার, এই দুইটাকে হয় কিনা, এই দুইটার ম্যাচিংটা হয় কিনা? বিপরীত দল, বিরোধী দলের কাজই বিরোধিতা করা। যদি বিএনপি 16 বছর ধরে ক্ষমতা থেকে স্বৈরাচারী কার্যকলাপ করতো, তাহলে আওয়ামী লীগ বিরোধিতা করত। রাজনৈতিক বিরোধিতা, রাজনৈতিক লড়াই, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সাথে স্বৈরাচারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে নির্দলীয় লড়াই, দুটো জিনিসের কম্প্যারিজন হতে পারে। রফিকুল ইসলাম জামাল, আপনি কথা বলতে চাইছিলেন, বলেন। নুসরাতের কথা ধরেই বলতে চাচ্ছি, বিরোধী দল মানেই বিরোধিতা করা, কথাটা সত্য নয়। জনগণের পক্ষে কথা বলা, এটাই হলো বিরোধী দলের কাজ। তাই সেই ক্ষেত্রে আমি বলবো, গত 16 বছর যে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন এখানে 70 লক্ষ বিএনপি নেতাকর্মীরা মামলা খেয়েছে এবং মামলায় জেলে বিভিন্নভাবে মামলায় গেছে। এমনকি আমাদের নতুন একটা মামলার উঠেছিল যে কোনো ঘটনাই ঘটেনি, যেটাকে আমরা বলতাম গায়েবী মামলা। হাজার হাজার লক্ষ লক্ষ, আমি একাধিকবার জেল থেকে এক পা বাইরে গেছি, আবার জেল থেকে আর একটা মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আমেরিকা থেকে সে এয়ারপোর্টে নেমেছি, বলছে আপনি গ্রেপ্তার। এ ধরনের মামলায় আমরা বারবার থেকেছি। তারপরে আমাদের আনিসুর রহমান খোকন তালুকদার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, 2 বার 30 দিন 35 দিন নিখোঁজ থাকার পরে তাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তারপরেও সে বের হয়ে এসে আবার কিন্তু রাজপথে চলে এসেছে তারেক রহমানের নির্দেশ এবং তার নেতৃত্বে। সুতরাং এই নেতৃত্বের প্রতি আস্থা ছিল বলেই আমরা গত 16 বছর রাজপথে থাকার কারণেই এই শেখ হাসিনা এতটাই জনগণ থেকে দূরে সরে এসেছিলেন। এবং আপনি যেটা বলছেন যে বিএনপি নির্বাচন চায়, অবশ্যই বিএনপি নির্বাচন চাবে, এটা স্বাভাবিক, কারণ দেশের মানুষ গত 16 বছরে ভোট দিতে পারে নাই। এটা তো বিএনপির চাওয়া না, জনগণের চাওয়া। যে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক বল এবং জনগণের প্রতিনিধিত্ব করে, সংস্কার তো সবসময় সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার এখন এই সরকার করবে, আর কোনো সংস্কারের প্রয়োজন হবে না তা তো না। সংস্কার গত নির্বাচনের সময়, গত সরকারের সময়, 11 সরকারের সময় কিন্তু সংস্কার শব্দটি ভালো শব্দ, এটি গালিতে পরিণত হয়েছিল। আমরাও চাই এই সরকার যে সংস্কারগুলো করতে পারবে, যে সংস্কারগুলো এই মুহূর্তে করা দরকার, যত দ্রুত সম্ভব সেটাই করে জনগণের কাছে জনগণের ক্ষমতা। মেঘু মোল্লার বসু, আমার মনে হয় ভাইয়ের কথায় যে জিনিসটা আসলো এটা খুব ইন্ডিকেটিভ। ভাই বললেন যে তারপরেও কিন্তু তারেক জিয়ার নির্দেশে বিএনপির যে নেতাকর্মীরা তারা রাস্তায় নেমে গিয়েছিলেন। নুসরাত যেটা বললো আসলে ডিফারেন্সটা এই জায়গায়, মানে নুসরাত যখন নেমেছে বা আমি যখন নেমেছি, বা মানে আমরা তো কারো কথাই নামি নাই, বা কোনো মানে যারা ইভেন অনেক ছাত্র সংগঠনের মানুষজন এমন অনেক ক্ষেত্রে হয়েছে। না না, আমি বুঝেছি এই বিষয়টাই, আমি বুঝেছি, এইটাই কথা, আমরা এটাই এই কথা, ফান্ডামেন্টাল ডিফারেন্সটাই পয়েন্ট আউট করার চেষ্টা করি। এই বক্তব্যটা না, আমার কাছে মনে হয়, আচ্ছা আমি একটু সমঝোতা করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রে সেমেন্টিক্সের জিনিসপত্র। যারা দলীয় রাজনীতি করেন বিশেষত বাংলাদেশে, তারা নিজেদের যে নেতা নেত্রী বা তাদের দলীয় যে মানে টপ র্যাঙ্ক লোকজন, তাদের মানে এটা খুবই স্বাভাবিক যে তাদের যে অবদান বা তাদের যে ক্রেডিট সেটা স্ট্যাবলিশ করার তারা চেষ্টা করবেন। কিন্তু করতে গিয়ে যাতে আমরা এরকম ফলস পজিশনগুলোতে না পড়ি, কারণ আমরা দেখেছি যে বিএনপিও এটা যে ছাত্র জনতার আন্দোলন বা অভ্যুত্থান সেটাকে রেকগনাইজ করেছে অনেক সব জায়গায়, যে হচ্ছে যে এটা ছাত্ররা সামনে ছিল, ছাত্রদেরকে অভিনন্দন জানাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই যে ওইরকম একটা দুইটা বাক্যের কারণে আমরা হচ্ছে এক ধরনের কিন্তু বিভেদ বা একটা, কারণ যদি আমি কোনো কথা ছাড়া শুধু কনটেক্সট ছাড়া এই বাক্যটা দেখি, যে মির্জা ফখরুল ইসলাম বললেন যে আন্দোলনের সব থেকে বড় কৃতিত্ব বা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় কৃতিত্ব তারেক জিয়ার। হ্যাঁ, কিন্তু সেই জায়গাগুলো যাতে মানে ওইটা একটু মেনটেন করা আর কি। এখানে আমাদের বিএনপির বন্ধু বলেছেন যে মামলার কথা, আসলে আমরা দেখেছি গত 16 বছরে যেভাবে হাজার হাজার নেতাকর্মীদেরকে এবং শীর্ষ নেতৃবৃন্দকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, কথা সত্য। কিন্তু আমরা জীবন দিয়ে একটা পরিবর্তন পেলাম, কিন্তু এই পরিবর্তনের পরে এখন যে ধরনের মামলা হচ্ছে এবং সেই মামলা বাণিজ্য হচ্ছে এবং হাজার হাজার, শুধু তাই না, আপনারা যদি লক্ষ্য করেন সেখানে ন্যায় বিচারও মানুষ পাচ্ছে না।
আইনজীবীদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তো এইভাবেই কিন্তু যে 16 বছরে আমরা যেগুলোকে প্রশ্নবিদ্ধ করলাম যে আমাদের আইনের শাসন নাই, মৌলিক মানবাধিকার নাই, আমাদেরকে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হচ্ছে, কিন্তু 5 তারিখের পর থেকে এ পর্যন্ত যে ধরনের মামলা আমরা দেখেছি এবং তার অধিকাংশ মামলায় হচ্ছে ফেক, একজন মানুষ মারা গেছে তাকে নিয়ে যে ধরনের মামলা সাজানো হয়েছে, আপনারা দেখেছেন যে আমাদের শীর্ষ আইনজীবীরা যারা নিরপেক্ষ এবং এই আন্দোলনে ছিলেন, যেমন ব্যারিস্টার ছাড়া হোসেন, তিনি বলেছেন যে এই মামলাগুলো আইনি কাঠামোতে দাঁড় করা খুবই দুরূহ, তারপরেও কিন্তু মামলাগুলো চলছে। তাহলে এই যে ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সময়ে এই মামলা যেগুলো হচ্ছে এর মধ্যে তফাৎ কী? তার মানে এই সরকারকে আমরা বিতর্কিত করছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আরেকটা Good কথা point, হচ্ছে, আমি জি। শেষ করছি, সেটা হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আমরা চেষ্টা করছি, আমরা 2 বার প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দল গণফোরামে দেখা করেছি এবং সেখানে আমরা বারবার তাদেরকে বলেছি আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং যাতে সরকারের নিয়ন্ত্রণে থাকে পুলিশ ব্যবস্থা থেকে যা কিছু আছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি না যে সরকার সেটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। অতএব জনগণের যদি আস্থা এই আইন শৃঙ্খলা এবং আদালতের উপরে না থাকে, তাহলে কিন্তু আমরা যে সাফল্য অর্জন করেছি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে, এই আন্দোলনের ফসল কিন্তু আমরা বাংলাদেশের জনগণ ঘরে খুব আনতে সুন্দর পারবো না। বলেছেন। একটু অ্যাড করতে জি, পারি ছোট্ট সামান্য, করে। ছোট করে। সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে এই 5ই আগস্টের পরে অনেক ক্ষেত্রে অনেক নাম করা শীর্ষ সন্ত্রাসী এরকম অনেক লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে, এবং অনেক সমালোচনা হয়েছে। কিন্তু যখন আমরা দেখতে গেলাম কেন ছাড়া হয়েছে, তখন আমরা দেখলাম যে যারা ওইটা লিগালি রিভিউ করছিলেন তারা দেখছিলেন যে কেসের মেরিট নেই। কারণ আমাদের এখানে অনেক ক্ষেত্রে কেস এমনভাবে হয়, এখনো অনেক কেস এমনভাবে হচ্ছে, ভাই যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে একটা খুনের মামলা দেখা যাচ্ছে আসামি করে রাখা হয়েছে 150 জনকে, 5 জনের নাম আর বাকি জন হচ্ছে অজ্ঞাতনামা 150 জন। এই যে অজ্ঞাতনামা 150 জন, এটা আমি আমার পছন্দের লোকজন, মানে পছন্দের বলতে অপছন্দের লোকজন, যে যাদের যাদের আমার মনে হয় যে আওয়ামী লীগ আমলে এরা দোষী, তাদের নাম ধাম দিয়ে বসায় দিয়ে দিলাম যে 150 জন হচ্ছে এখন 150 জন হচ্ছে এখন খুনের মামলার আসামি। কিন্তু এইটা যখন রেজিম চেঞ্জ হবে বা যখন এইটা পুরাটা লিগালি রিভিউড হবে, মামলা তো টিকবে না, তখন আমাদের আরেক দফা হাহুতাশ করা লাগবে যে এতগুলা বড় বড় সন্ত্রাসী ছেড়ে দিচ্ছে। কিন্তু এই জন্যই আসলে আমাদের এই প্রসেসগুলো আরও মেথডিক্যাল হওয়া দরকার। আসলে আমাদের অনেক মানে অনেক কিছু গেছে আমাদের উপর, জন্য আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা থাকা স্বাভাবিক, কিন্তু এইটা করতে গিয়ে যাতে কাঠামোগত জায়গাগুলো আমরা মিস না করি। এটা খুব আরেকটা গুরুত্বপূর্ণ। প্রসঙ্গ একটুখানি নিয়ে আসতে চাই। রাজনীতিতে মিডিয়া নেগেটিভ একটা বড় ভূমিকা পালন করে। যে মিডিয়া স্বাধীনতার কথা আমরা বলি, 16 বছরে যেটা আমরা ছিল না বলে দাবি করছি, এখন যে অনেক কথা উঠছে, এখনো তো আসলে আমরা পত্রিকা অফিসে হামলা দেখতে পাচ্ছি। সেটা নিয়ে আসলে কি বলবেন? ইমরান কাদির সাথে রয়েছেন আমাদের। গত 15 বছরে তো আমরা আসলে নানাভাবে চাপেই ছিলাম। এটা আমরা যে গণমাধ্যমে বসে আছি, আই থিঙ্ক এখানে আমরা সবাই সেটা বুঝি কম বেশি। দীপ্তি আপাও তো, আমরা আপনার বিখ্যাত ফুটেজ দেখেছি, আপনি সরাসরি আক্রমণের শিকার হয়েছেন। এবং আই হোপ যে সিচুয়েশন চেঞ্জ হবে। আসলে এখানে যে কথাগুলো হচ্ছিল ওটাকে যদি একটু ন্যারেট করি, যে 71 আর 24-এর ফান্ডামেন্টাল কিন্তু একটা জায়গায়, মানুষের রিয়াকশন। মানুষ ভালো ছিল না, মানুষ ভালো থাকতে চেয়েছে, আশা দেখতে চেয়েছে যে আমি এই জীবন থেকে মুক্তি চাই, এই ধরনের জীবন আমরা চাই না। আমরা তো ওই পুরনো জীবনের লুপে আর ফেরত যেতে চাই না। সেই একটা জায়গাকে যদি আমরা ফোকাস করি, এবং রাষ্ট্র এই মুহূর্তে ভালো নাই এটা বোঝার জন্য আসলে বিজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। একটা সাধারণ মানুষও বলতে পারবে ভালো নাই, বিকজ আমরা একটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার বিলং করি। আমার মা কিন্তু গত 1-2 বছরে আমাকে বহুবার অ্যাড্রেস করেছেন যে জিনিসপত্রের দাম এমন জায়গায় পৌঁছেছে, যেটা আমার মা যখন বলছে যে জিনিসপত্রের দাম বাড়ছে, তার মানে অ্যাকচুয়ালি বাড়ছে। এবং এটা প্রত্যেকটা ঘরের রিয়েলিটি। মানুষের পেটে যখন খাবার থাকে না, তখন আসলে আরও অনেক কিছু নিয়ে কথা বলে লাভ নেই। রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের মানুষকে ভালো রাখা প্রয়োজন। এই দেশের 60% প্লাস স্টেক হোল্ডার তরুণ বয়সে, এবং দেশে প্রথমবারের মতো সরকারে তরুণদের প্রতিনিধিত্ব স্ট্রংলি দেখা যাচ্ছে। জেনারেশন গ্যাপ বলে একটা শব্দ আছে, যেখানে আমার বাবা আমার কথা বুঝতে পারেন না। সো এখন আশা করি যেহেতু সরকারে তরুণদের প্রতিনিধিত্ব আছে, ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারবে, এবং যে তরুণরা ওখানে বসেছে তারা তরুণদের সেন্টিমেন্টগুলো বুঝতে পারবে। প্রচুর দক্ষতার অভাব রয়েছে, জনশক্তি বলার আসলে সুযোগ কম,
দক্ষতা বাড়িয়ে সেটাকে জনশক্তিতে রূপান্তরিত করে তাদেরকে যদি কর্মক্ষমতায় আনা যায় দেশে এবং বিদেশে, তাহলে কিন্তু আপা একটা বড় একটু change মিডিয়া সম্ভব। ন্যারেটিভটা নিয়ে বলবেন আর আসলে। আমি যেহেতু একটা তরুণ চেম্বারকে রিপ্রেজেন্ট করি, সেই কারণে এই জায়গাগুলো অ্যাড্রেস করলাম। আর মিডিয়ার জায়গাটা যদি বলি আপা, উই আর ব্রিদিং, শ্বাস নিতে পারছি, আগের চেয়ে ভালো আছি, এবং এই পুরো সিচুয়েশনে আমরা চেষ্টা করেছি ন্যায়ের পক্ষে থাকতে। এবং আপনার ডেইলি স্টার বা প্রথম আলো, এই দুটো ইনস্টিটিউট নিয়ে যদি কথা বলা হয়, আমরাই তো সবচেয়ে বেশি প্রেশারে ছিলাম। এ ব্যাপারে কি কোনো দ্বিমত আছে কি না আমি জানি না, এখানে যারা আছে তারা ভালো বলতে পারবে। আমাদের তো 2015-16 থেকে আমাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। অনেকগুলো বড় কর্পোরেশনকে ফোন করে বলা হয়েছে যাতে আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট না আসে, আমরা যাতে না খেয়ে মারা যাই, সেই ধরনের অবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি। আমরা এখন আসলে আপনাদের বিরুদ্ধে এই যে একদল মানুষ প্রচারণা চালাচ্ছে, সেই একদল কারা বলে মনে করেন? আমাদের যেহেতু মাইনরিটি অ্যান্ড সেকুলারিজম, এই দুটো খুব ফান্ডামেন্টাল জায়গা, যে জায়গাটাকে আমরা অ্যাড্রেস করি, এটা হয়তো একটা গোষ্ঠীর পছন্দ হচ্ছে না, এবং এটা সবসময়ই ছিল একটা গ্রুপ। সবাই তো আসলে উই আর নট আইসক্রিম সেলার্স যে সবাই আমাদেরকে পছন্দ করবে। সো হয়তো তারাই আপা। এই মিডিয়ার বিষয়টা নিয়ে আমরা একটু বলি। সেটা হচ্ছে, আমরা গত 16 বছরে দেখেছি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সংবাদ সম্মেলনগুলো হয়েছে, এবং বাংলাদেশের সবচেয়ে নামকরা মিডিয়া ব্যক্তিত্ব যারা, বিশেষ করে সাংবাদিকরা, কি নির্লজ্জভাবে সেখানে প্রশ্ন করেছে এবং উত্তর নিয়েছে, এবং কিছু টেলিভিশন নাম বলবো না, যেগুলো নির্লজ্জভাবে সেগুলো প্রচার করেছে এবং ওই সরকারের বন্দনা করেছে। আমার মনে হয় যে মিডিয়ায় যারা আছে তারা নিজেরাই বিভক্ত তৈরি করে জনগণকে হতাশ করেছে। একটা দেশের সংবাদ মাধ্যম যত শক্তিশালী হয়, সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার তত বেশি মানে হয়, সেটা আমার একটাই। আমরা এই যে ইদানিং দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টারকে নিয়ে যে ধরনের আন্দোলন সংগ্রাম করছে, কারা করছে, সেখানে কিন্তু আমাদের এই যে ছাত্র আন্দোলনে যারা যুক্ত কিংবা সরকার, তারা কিন্তু বলছে যে আমরা এর সাথে যুক্ত না। তাহলে কারা করছে? আমরা যদি দেখি যে এখানে নির্ভরযোগ্য যে দুইটা পত্রিকা আছে, ডেইলি স্টার, প্রথম আলো, তার মধ্যে কিন্তু অন্যতম। আর এ ধরনের যে সমস্ত মিডিয়া আছে যারা গণতন্ত্র এবং মানুষের বিশ্বাসযোগ্য সংবাদ প্রচার করে, যে টেলিভিশনগুলো আছে, সেগুলো এখন আক্রান্ত হচ্ছে। এটাও একটা অশুভ ইঙ্গিত বলে আমি মনে করি। সেই জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা থাকবে যে এই মিডিয়া, বিশেষ করে যে সংবাদকর্মী যারা থাকে, তারা যাতে বিভক্তি নিজেদের মধ্যে তৈরি না করে, এবং তাদের একটি জাতীয় দায়িত্ব রয়ে গেছে একটা রাষ্ট্রের মালিকানা যারা জনগণ, তাদের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা। আর একটা বিষয় আমি আপনি মনে হয় এই বিষয়টা কেন তোলেননি জানি না, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গ্রেনেড হামলার মামলা, যেটা আপনারা দেখেছেন, একেবারে সেটা খালাস দেওয়া হয়েছে। এইটার নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে একটা 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হলো, সেখানে কিন্তু অনেকগুলো মানুষ মারা গেল। এই মারা যে গেল এবং অনেক আহত হলো, আমরা সেটা দেখলাম। জাতীয় আন্তর্জাতিকভাবে সেই মামলাটা নিয়ে অনেক কিছু বলা এবং লেখা হলো। এই মামলাটা প্রথমেই কিন্তু রাজনীতিকরণ করে ফেলে দেওয়া হলো যারা মারা গেল, এবং এইটা কিন্তু এখনো শুরু হলো। এই যে 24-এর, এটা কি রাজনীতিকরণের কারণেই এটা একেবারে ডিসমিস হয়ে গেল মনে করছেন? এখন আমরা তো যেটা দেখছি সেটা হলো যে অবশ্যই, কারণ এই যে এতগুলো মানুষ মারা গেল, তৎকালীন সরকার জজ মিয়ার নাটক করে এই মামলাটা প্রথমেই রাজনীতিকরণ করলো, এবং যাতে অবাধ এবং সুষ্ঠু বিচার না হয় তার একটা প্রক্রিয়া শুরু হলো। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রতিপক্ষকে এমনভাবে মানে ঘায়েল করার জন্যে সেটা আরও বেশি রাজনীতিকরণ করে ফেললো। এই জন্যে সেটার যে তদন্ত করা এবং মামলার যে মূল উপাদান, সেগুলো হারিয়ে গেল। এই জন্যে আইবি রহমান সহ যারা আমাদের চোখের সামনে জীবন দিল এই মামলায়, কিন্তু তারা ন্যায় বিচার পেল না। এখানে কিন্তু রাষ্ট্র দায়ী, অন্য কেউ না। তো এই জন্যে আমি বলি, যেটা আমার এই যে ছাত্রবন্ধু বলেছেন, যে এই আন্দোলনের পরে
দাগি চিহ্নিত সন্ত্রাসীরা তারা পার পেয়ে গেল, আদালত থেকে বেরিয়ে গেল। অনুরূপভাবে গ্রেনেড হামলার মামলা একেবারে তাদেরকে খালাস দিয়ে দেওয়া এই হলো। যে বড় বড় ঘটনাগুলো রাজনৈতিক পট পরিবর্তনের পরে একটা যখন পুরোপুরি উল্টো রূপ দেখতে পাই আমরা, কিংবা কোনো একটা হামলায় সবাই হয়তো ছাড়া পেয়ে গেলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার কথা বলেন, কিংবা পিলখানা হত্যাকাণ্ডের কথা বলেন, সেগুলো নিয়ে তো পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আগে তেমন কোনো কথা হয়নি, এখন আসলে নতুন করে কথা হচ্ছে। সাবিনা সোমা। পিলখানার যে স্কুল, ওখানে আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। তখন আমি ওখানেই মানে খুবই ছোট, অল্প বয়সে আমার দেখার সৌভাগ্য হয়েছে। যদিও আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি জন্ম থেকে জেনে আসছি যে আমি একটা স্বাধীন দেশে জন্মেছি, কিন্তু ওই দিন আমি দেখেছি যে যুদ্ধ কাকে বলে। এবং আমাদেরকে স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে বের হওয়ার জন্য যে ভোগান্তি পোহাতে হয়েছে, আমি আমার চোখের সামনে দেখেছি। মানে এলোপাথারি গুলি ছড়াছড়ি হচ্ছে, চোখের সামনে মরে যেতেও দেখেছি, আহত নিহত মানে সবই তো আমি দেখেছি ওখানে। তখন আমার বয়স কম ছিল। যখন আমি পিলখানা থেকে বের হয়ে আসলাম, তারপরে তো ওখানের অবস্থা তো খুবই খারাপ, ভয়ানক একটা পরিস্থিতি হলো। কিন্তু মানুষ মারা গিয়েছে, অফিসার মারা গিয়েছে, সৈনিকও মারা গিয়েছে। হত্যাকাণ্ডটা কেন ঘটেছিল আসলে? হত্যাকাণ্ডটা আমি মনে করি বিজেপি যারা ছিলেন, এটা তো নাম পরিবর্তন, আগে তো ছিল বিডিআর, এখন তো নতুন করে নাম হয়েছে বিজেপি, শেখ হাসিনা আসার পরে দেওয়া হয়েছে। তারা বর্ডার গার্ড বাংলাদেশ যেহেতু বর্ডারের দায়িত্বে থাকে, তারা কিন্তু অনেক ইনফরমেশন মানে অনেক তথ্য জানেন ভারতের বিষয়ে। এবং আমাদের ভারতের যে সীমান্তে আমাদের প্রচুর পরিমাণের সম্পদ ছিল। যদি বলি খনিজ সম্পদের মধ্যে স্বর্ণ, কোষ্টি পাথর, তারপর হচ্ছে প্রাণীজ সম্পদ, অনেক সম্পদ ছিল যেগুলো ভারত, আমাদের বন্ধুরাষ্ট্র আমরা বলে থাকি, ভারত নিয়ে গিয়েছে। এবং এগুলো আমাদের বিজিবির যারা অফিসাররা ছিলেন তারা জানতো। শেখ হাসিনা খুব ভালো করেই জানতো যে হয়তোবা কোনো এক সময় এটা কোনোভাবেই জেনে যাবে আমাদের বাংলাদেশ। দ্বিতীয়ত, আমি যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম, আমি তো রাইফেলসে পড়ালেখা করেছি, নূর মোহাম্মদে পড়ার সুযোগ হয়েছে আমার, ওখান থেকে আমার ইন্টার শেষ করার সুযোগ হয়েছে। তারপর ওখানের যে অফিসাররা এতদিন কিন্তু তারা বিচার চাননি, এখন তারা কথা বলেছেন। কিন্তু অফিসারদের বিচার চাওয়ার জন্য তাদের ছেলে মেয়ে সন্তান গণমাধ্যম সবাই এসেছে। ওখানে কিন্তু অনেক সৈনিক মারা গিয়েছে, অনেক নিরপরাধ সৈনিকরা কিন্তু এখনও জেল খাটছে। তারা এক কাপড়ে তাদেরকে বাসার থেকে বের করে নিয়ে গেছে, তারা পেনশন পর্যন্ত পায় নাই। তাদের কথা কি আমরা একবার তুলে ধরছি? বা তারা কি একবার এসে বলেছে কোনো জায়গায় যে আমরা আমাদের পরিবার, এমনও হয়েছে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়েটার বিয়ে দিতে পারে নাই, বাবাকে চোখের সামনে গাড়িতে করে ধরে নিয়ে গেছে, তার কিন্তু কোনো অপরাধ নেই। যারা অপরাধ করছে তাদের কিন্তু কোনো বিচার হয় নাই, যারা অপরাধ করেনি তাদের বিচার হয়েছে। পুরো পরিবারটা ধ্বংস। একটা পরিবারে যদি একজন মানে ইনকাম সোর্সের মানে ব্যক্তি থাকেন, তার যদি কোনো সমস্যা হয় তাহলে পুরো পরিবার তো পথে বসে যায়। আমারই চোখের সামনে আমারই সহপাঠীর বাবাকে দেখেছি, যখন তার বাবাকে ধরে নিয়ে গেছে, ওকে, ওর মাকে, ওর পুরো পরিবারকে গার্মেন্টসে চাকরি করতে হয়েছে। কারণ আমাদের বাংলাদেশ লুটপাট করা হয়েছিল। আমাদের বাংলাদেশ থেকে আমরা খনিজ সম্পদ, স্বর্ণের খনি ছিল, কয়লার মধ্যে স্বর্ণের হীরা যেটা ছিল ওটা আমরা দিয়ে দিয়েছি, গ্যাস পানি যা যা দেওয়ার ইলিশ সবই আমরা দিয়ে দিয়েছিলাম। আমাদের একটা কন্ট্রাক্ট ছিল মনে হয়, সেটা আমরা পূরণ করতে পেরেছি। এবং তারপরে শেখ হাসিনা যে যতবার আমাদের দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের দায়িত্বে, আমি মনে করি ভারতের সাপোর্টের কারণেই ছিলেন। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পারিবারিক সম্পর্ক কিন্তু আছে। আমরা দিন শেষে চাচ্ছি একটা দলমত নির্বিশেষে একটা সুন্দর বাংলাদেশ। এখনও কিন্তু সেটা পাইনি, এখনও কিন্তু দেশ আমাদের স্বাধীন না। বিএনপির কাছে আমার প্রশ্ন, যে প্রশ্নটি বলবেন সরাসরি। ওনার এখন আপনারা ঈদ মোবারক জানাচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন আওয়ামী লীগের পরিবার হয়তোবা একজন হয়তোবা কাজ করতে পারে, একজন হয়তোবা দলে কাজ করেছে, কিন্তু পুরো পরিবারকে আপনারা হেনস্থা করতেছেন, পুরো পরিবারের জমি দখল করতেছেন, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করতেছেন। এটা কেন? আপনারা যারা বিএনপি রয়েছেন উত্তর দিবেন। এটা আমি নিজেও ভুক্তভোগী, আমার পরিবারও ভুক্তভোগী। যে হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, এখন আমি মনে করছি যে সেই শত্রুরাই তখন বিডিআর হত্যাকাণ্ডের ওই জায়গায় উপস্থিত থেকে এতগুলো মানুষকে খুন করেছিল। অফিসার, সৈনিক, আমরা সেটা আমি
নিজে উপলব্ধি করতে পারছি এবং বুঝতে পারছি যে এরকম একটা ঘটনাও ওই সময় ওইখানে ঘটতে পারে। এই সরকারের সাথে আতাত করেই আমাদের এই রক্ষিত যে আমাদের সীমান্ত সেটাকে অরক্ষিত করার জন্য এবং আমাদের সৈনিক এবং অফিসারদের মধ্যে যে একটা সেইখান থেকে এই পর্যন্ত যে একটা দূরত্ব সৃষ্টি করার জন্য এখানে যেন আমাদের ঐক্য না থাকে, এই আমাদের যে সৈনিক এবং আমাদের যে অফিসারদের মধ্যে দূরত্বটা বেড়ে যায়, তাহলে তাদের কিছু অনেক ক্ষেত্রেই সুবিধা নিতে পারবে। জমি দখলের উত্তরটা দেবেন প্লিজ। জি, জমি দখলের উত্তর দেব। আপনারা জানেন গত 16টি বছর এদেশে দখল জবরদখল হয়েছে অনেক জায়গায়। বিএনপির নেতাকর্মীদের জমি দখল হয়নি এমনটি নয়, অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীদের গৃহহীন করা হয়েছে, বাড়ি জমি দখল করা হয়েছে। সেই জায়গাটা থেকে কেউ কেউ হয়তোবা তার জমিটা পুনর্দখল করতে গেলেও যেরকম বিএনপির জমি দখল মনে হচ্ছে, এবং সেই উনি নিজে ভুক্তভোগী বলছেন। আমি নিজে ভুক্তভোগী, আমি মুক্তিযোদ্ধা পরিবার, আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন এবং নৌবাহিনীর অফিসার ছিলেন। হ্যাঁ, আপনি উত্তর দিচ্ছেন, আমি আগেরটা বলবো না। আমি উত্তর দিচ্ছি এভাবে, দুই একটা যে অতি উৎসাহী ঘটনা ঘটেনি তা নয়, কিন্তু অতি উৎসাহী ঘটনা দুই একটা ঘটলেও সেখানে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুতই তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। আমি এরকম নিজেই গাজীপুরের একটা ঘটনা জানি এবং সেখানে আমাদের যুবদলের একাধিক নেতাকে পরিদর্শন করতে পাঠিয়েছে যে ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যা, এবং যখনই দেখা যাচ্ছে যে এটার মধ্যে সত্যতা আছে তখন উনি সাথে সাথেই তার জন্য ব্যবস্থা নিয়েছেন। আমি বলছি যে সেই জায়গাটা আমাদের নেতাদের কাছে জানাতে হবে, কারণ আমরা যদি খবর না পাই কিভাবে জানাবে? আমাদের পার্টি আমরা জানিয়েছি, আমাদের নেতৃত্ব আছে, আমি সেনাবাহিনীর কাছে জানিয়েছি, আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন। সেনাবাহিনী কিন্তু আসলে আমরা না, আমি বলি সেনাবাহিনী আপনাদেরও না, কারোই না, সেনাবাহিনী রাষ্ট্রের, ঠিক আছে? কিন্তু আপনারা যে কাজটা করতেছেন একদম স্ট্রেটলি হুমকি দিচ্ছেন, জমির উপরে যে দখল করে বসে থাকতেছেন। আমারই দোকান, আমার বাবার দোকান, আমার চাচা দোকানে যেতে পারতেছে না কেন? আমার বাবা তো ছিল, আমরা বহিষ্কার করলে তার দলীয় পরিচয় থাকতেছে না, তার তখন আর জবরদখল করার মতো তার কোনো অধিকারই থাকে না। একটা লোক যদি দলে থাকে, একটা কর্মী যদি দলে থাকে, তার সঙ্গে একটা গ্রুপ থাকে। সেনাবাহিনী দায়িত্বে থাকার পরেও আপনারা কিন্তু স্ট্রেটলি দোকান থেকে বের করে দিচ্ছেন। কাউকে বলতে হবে, আপনারা বলতে, কাকে বলতে বলবেন? যদি আপনারা বলেন তাহলে মনে হয় বিএনপি এই কাজটা করতেছে। বিএনপি আপনারা টোটালি বলতেছেন যে বিএনপি ক্ষমতায় চলে আসছে। বাগেরহাটে চলেন আমার এলাকায়, আমি নিয়ে যাব। হ্যাঁ, আমি ওপেন স্ট্রেটলি বলতেছি। বাগেরহাটের একটা জায়গা, আমার বাগেরহাট মোল্লাহাট থানায় এরকম নানা অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আপু, আমরা মনে করি না বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা কখনোই মনে করি না, আমরা মনে করি না, আমরা মনে করি জনতার এখন জনতার জয় হয়েছে, জনতার জয় হয়েছে। আমরা ক্ষমতায় আসব, আমরা ক্ষমতায় যাচ্ছি, এই কথা আমরা বলছি না, কখনোই বলছি না, এটা আমরা কখনোই বলছি না। ক্ষমতায় আমরা আসব, ক্ষমতায় আসতেছি, এরকম বলছি না। আমরা চাচ্ছি একটি নিরপেক্ষ নির্বাচন, জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে, সেটা জনগণ বলবে, বিএনপিকে টার্গেট করে জনগণ বলবে কে ক্ষমতায় আসবে। কোনো কর্মী বিএনপিকে রিপ্রেজেন্ট করে না, কে করে? বিএনপির কর্মী রিপ্রেজেন্ট না করলে? আমি বলছি বিএনপির দুই একজন পথভ্রষ্ট কর্মী বিএনপিকে প্রতিনিধিত্ব করে না, সুতরাং তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা প্রতিদিন যদি দেখেন, যেটা এতদিন সরকারের আমলে বাধা ছিল যে তারেক রহমানের বক্তব্য প্রচার মিডিয়ায় দেওয়া যাবে না, এখন আপনারা যদি প্রতিদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যগুলো দেখেন, তাতে দেখবেন যে কর্মীদের আমাদের নেতৃত্ব এতটাই জায়গায়, আমার সাথে যেটা হয়েছে আমি সেটা বলবো না। একটা দোকান নিয়ে আমি বলতেছি, আমাদের সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদেরকে কোনোভাবেই জনগণ যাতে ভোগান্তিতে পড়ে এজন্য আমাদের শোডাউন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও কোনো কর্মী গেলে তার সাথে 10টা মোটরসাইকেল দেওয়াকে বন্ধ করেছে। আপনাদের কাছে এত কৃতজ্ঞ, আপনারা প্রচন্ডভাবে আমাদের সাথে বিডিআর হত্যা নিয়ে একটা কথা হয়েছে, বিডিআর হত্যা সম্পর্কে কথা বললে আমাদের জানতে হবে বাংলাদেশে 25 বছরের একটা গোলামি চুক্তি হয়েছিল, যেখানে আমাদের নিরস্ত্র বর্ডার গার্ড। আপনি কথা ক্রস করে যাচ্ছেন, আপনি সেই জায়গায় আমরা বিডিআর থেকে আমরা বের হয়ে এসেছি, আসলে বিডিআর থেকে বের হইনি, আমরা বের হয়ে এসেছি, অনেক টপিক নিয়েও কথা বলতে হবে।
আমরা একটু মিডিয়া ন্যারেটিভের জায়গাটায় আসতে চাচ্ছি। আমরা পার্শ্ববর্তী দেশে বাংলাদেশের অবস্থা নিয়ে মিডিয়াগুলো যে ধরনের ন্যারেটিভ তারা প্রচার করে তার সাথে তো বাস্তবিকতার মিল নেই, বরং বিপরীত মুখে অনেক কিছু আছে এবং সেটার প্রভাব বাংলাদেশে এসে বা বহির্বিশ্বেও নিশ্চয়ই পড়ে। সেই জায়গাটা থেকে বাংলাদেশ আসলে সেটাকে ট্যাকেল দেওয়ার মতো কতটা সক্ষমতা রাখে বা সেই সক্ষমতাকে কতটুকু কাজে লাগাচ্ছে, মেঘমল্লার বসু নিশ্চয়ই বলতে চাই। প্রথমত স্ট্যাবলিশমেন্ট মিডিয়াগুলোর সাথে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার একটা বড় পার্থক্য হচ্ছে পুঁজির পার্থক্য। বাংলাদেশে যেগুলোকে আমরা বড় মিডিয়া বলি, সেটা ধরেন চ্যানেল আইয়ের মতো টেলিভিশন হতে পারে বা প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকা হতে পারে, তারাও কিন্তু আসলে যখন আপনি মানে ইন্ডিয়ার যে কনগ্ল্যামারেটগুলা বড় বড় মিডিয়া হাউসগুলো সেগুলোর তুলনায় হিসাব করেন, তাহলে কিন্তু তার রিচ বা তার যেই মানে ব্যাপ্তি সেটা ওই মাত্রায় না। ফলে এখানে আমাদের একটা কাঠামোগত অসুবিধা আগে থেকে রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় আসল সমস্যাটা সেখানে না, আসল সমস্যাটা হচ্ছে এটাকে আমরা যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছি না। একটু বিনীতভাবে একটা কথা বলি, যে ধরেন এখানে একটা মিডিয়া ন্যারেটিভ নিয়ে কথা উঠলো, এই মুহূর্তে এটা বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু, তারপর দেখেন আমাদের আলোচনাটা কই হারায় গেল। তার কারণ হচ্ছে মিডিয়া ন্যারেটিভ নিয়ে এখানে কথা বলাটা যে সবচেয়ে জরুরি এটা আমরা রেকগনাইজ করতে পারছি না। ধরেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে একটা মিছিল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে টিএসসিতে এসেছে, রাজু ভাস্কর্যে এসেছে এবং হলের মিছিল হিসেবে এসেছে, আমিও ছিলাম সেই মিছিলে। এই মিছিলের খবর কেন ব্যক্তি মেঘমল্লার বসুকে বা ব্যক্তি নুসরাত তাবাসসুমকে শুধুমাত্র ফেসবুকে প্রচারণার মধ্য দিয়ে পাঠাইতে হবে? কেন এটা তো আমার একটা ওয়ার, এটা তো একটা যুদ্ধ, এটা প্রোপাগ্যান্ডার যুদ্ধ। তাহলে আমার দেশের হিন্দু কমিউনিটি যে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে, এটা কেন আমার স্টেট মেশিনারি সারা দুনিয়ায় ফ্ল্যাগ পোস্ট করার মতো করে ছড়ায় দিবে না? কারণ এই ঘটনাগুলো তো আমরা বারবার করে ন্যারেটিভের জায়গায় হারি। ধরেন একটা যে আলোচনা গোটা ভারত বিশ্বাস করে যে 2024-এ গণ অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, অথচ এটা বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে 2023-এ বানানো ভাস্কর্যটা বানিয়েছিল যারা, তারা আমার সহযোদ্ধা। বানানো হয়েছিল কেন? কারণ বইমেলাতে ফাহাম আব্দুল সালামের বই প্রকাশ করার কারণে সম্ভবত আদর্শ প্রকাশনীর যে স্টল, সেই স্টল বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে আমরা বাক স্বাধীনতার পক্ষে রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য আমাদের ভাস্কররা বানিয়েছিল, সেটাতে রবীন্দ্রনাথের মুখে টেপ মারা এবং হাতে গীতাঞ্জলি পেরেক মারা, এবং সেই ভাস্কর্য সরিয়েছিল কে? আওয়ামী লীগ সরকার, মানে আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ সেইটা এমনভাবে স্ট্যাবলিশড হয়েছে, যেটা 2024-এর গণ অভ্যুত্থানের পরের ঘটনা। ত্রিপুরায় একটা দুর্গাপূজা হয়েছে যেটা থিম বাংলাদেশ, সেখানে রবীন্দ্রনাথের ওই ভাস্কর্য রাখা হয়েছে, যেন বা এটা 24-এর অভ্যুত্থানের পরে ভাঙা হয়েছে। তাহলে এই যে মানে ইনফরমেশন ওয়ার, সেই ইনফরমেশন ওয়ার জিততে হলে এটাকে একটা ওয়ারের মতো করে ট্রিট করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই মুহূর্তে বাংলাদেশের অনেক মিডিয়া আছে যাদের অনেক বিষয় অনেক আপত্তি থাকতে পারে, প্রথম আলো ডেইলি স্টারের 1000টা বক্তব্যে আপনার 1000টা আপত্তি থাকতে পারে, কিন্তু এই যে পাগলের মতো কি পত্রিকা অফিসের বাইরে যায় হচ্ছে দাঁড়ায় আছে, পত্রিকা অফিসের বাইরে রাজশাহীতে আমরা শুনলাম যে পত্রিকা অফিসের বাইরে ভাঙচুর করছে, এতে কার কি লাভ হয়? বাংলাদেশের মিডিয়াকে তো এখন তার সর্বোচ্চটা পারফর্ম করার সুযোগ করে দিতে হবে, আপনাকে বরং আপনার পক্ষে লোকজনকে নিয়ে আসতে হবে। সেই জায়গায় দাঁড়ায় আসলে আমরা আমাদের মিডিয়ার জায়গা থেকে প্রথমত এটা যে আমাদের একটা রাষ্ট্রীয় কাজ, দেখেন ইন্ডিয়ার যত মিডিয়া তারা লেফট রাইট সেন্টার যাই হোক না কেন, তারা তাদের যে রাষ্ট্রীয় স্বার্থ সেই রাষ্ট্রীয় স্বার্থের প্রসঙ্গে এক আছে। আমাদেরকে এই জিনিসটা মিরর করতে হবে যে বাংলাদেশে ভাই আমাদের অনেক গ্যাঞ্জাম আছে, আমাদের অনেক গ্যাঞ্জাম থাকবে, সামনের দিনেও থাকবে, কিন্তু যখন বাহ্যিক শক্তির এরকম একটা মানে একদম নির্লজ্জ অংশগ্রহণ এবং নির্লজ্জ একটা ইয়ে দেখতে পাচ্ছি আমরা, সেখানে আমাদেরকে ওই একই রকম ইউনাইটেড ফেস দেখাইতে হবে। এখানে তো ট্যাগের যে রাজনীতি সেটাও নিশ্চয়ই একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, যে কোনো একটা কিছু হলে অমুক ভারতের দালাল, অমুক পাকিস্তানের প্রেতাত্মা। তাহলে বাংলাদেশিটা আসলে কে, যারা বাংলাদেশের জন্য কাজ এটা মুশকিল হয়েছে কি যে দীর্ঘদিন তো আসলে মিডিয়াকে ঠিকমতো কাজ করতে দেয় নাই, প্রথম আলো হোক, ডেইলি স্টার হোক বা যাই হোক না কেন, বা চ্যানেল আই হোক বা যে মিডিয়াই হোক না কেন, মিডিয়াগুলোকে তো কাজ করতে দেওয়া হয় না ঠিকভাবে। এখন যেটা মুশকিল হয়েছে, আমি একটু শেষ করিনি, যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে যখন মিডিয়া থাকে না তখন এইটার অল্টারনেটিভ হিসেবে তৈরি হয় কিছু পপুলিস্ট লোকজন যারা কিছু সস্তা কথাবার্তা বলে এক ধরনের জনতুষ্টিবাদিতার দিকে যায়। এবং এই জনতুষ্টিবাদিতার যেই সমস্যা সংকটটা আমরা গত 3-4 মাসে দেখেছি, এই যে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন জিনিসের ডাক দিয়ে দেওয়া, যে অমুক দখল করে ফেলো, অমুক জয় বাংলা করে দাও, অমুক ভেঙে ফেলো, এগুলা তো কোনো মানে এগুলা বাইরে থেকে দেখলে কেমন লাগে? তখন আমাদের বাইরে থেকে দেখলে মানুষ বলবে অসভ্য। এখন সেই ফেস তো আমরা বাংলাদেশের বাইরে মানুষকে দেখাইতে চাই না। তাহলে এই জনতুষ্টিবাদিতা থেকে বের হয়ে আসলে কনস্ট্রাকটিভলি কি করা যায়, গঠনমূলক কি করা যায়, আমাদের সকল ক্রিয়েটিভ এনার্জি এই গঠনমূলক জিনিসে দিতে হবে। ডিস্ট্রাকশন বা একে ওকে ট্যাগ দিয়ে কারো রাজনীতি নষ্ট করা বা কারো রাজনীতি করতে দিব না, এই জায়গায় যাতে আমরা না যাই। এখানে প্রথম আলো, ডেইলি স্টার বা বাংলাদেশের অন্য বড় মিডিয়া যারা রয়েছেন, প্রিন্ট এবং টিভি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা রয়েছেন, প্রত্যেকের এখানে একটা ব্যাপার আছে। আমরা অভ্যুত্থানের পরে অনেক মিডিয়াকে এটা বলতে শুনেছি যে
আমরা তো আগেও পক্ষে ছিলাম, আমরা আগেও চেষ্টা করেছি, আমরা পারিনি, আমরা ছোট, আমাদের উপরে চাপটা বেশি। আর বড় যারা, তাদেরকে এটা বলতে শুনেছি, আমি আরও জোর দিয়ে বলতে পারি কারণ মিডিয়া লিটারেসি নিয়ে রিসেন্টলি আমি বেশ কিছু কাজ করেছি, সেখান থেকে বলতে পারছি। আমি তাদের মুখে এটা শুনেছি যে আমাদের যারা ওপরওয়ালা, আমাদের যারা বস, তাদের অর্ডার থাকতো না, আমরা রিপোর্টার, আমরা এডিটর, আমরা কী বা এমন করতে পারবো, আমাদের যে বস সে স্বৈরাচারের দোসর, সে বলছে এগুলো লিখতে হবে, না হলে পত্রিকা অফিস ভেঙে দিবে, তোমাদের কারো চাকরি থাকবে না, না হলে আমার পত্রিকা বিক্রি হবে না। এই যে এই ব্যাপারটা, যেটা আমার মনে হয় কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ তখন হবে যখন পেশাগত দায়িত্ব বন্টন হবে, কার দেশের কোন মানুষের কোন দায়িত্ব, এটা যতক্ষণ না রেকগনাইজড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সবার কাছে দখলদারিত্ব করে বেড়াবো এবং আলটিমেটলি কারোর কাজটা হবে না। যদি একটু শেষ করি, যদি মিডিয়া তার প্রপার কাজটা বুঝতে পারতো, তাহলে এই যে জনতুষ্টিমূলক প্রোপাগান্ডা মেশিন হিসেবে বাংলাদেশের যে কজন বাংলাদেশের জন্ম এবং তথাকথিত দেশপ্রেমিক হয়েও ওইটাই আর কি, তথাকথিত দেশপ্রেমিক হয়েও যারা দেশের মধ্যে ডিস্ট্রাকশন বাড়াচ্ছে, নানা বক্তব্য দিয়ে দেশের মানুষকে টেররের দিকে এগিয়ে দিচ্ছে, আমার মনে হয় যে তারা এই কাজটা করার স্কোপ পাচ্ছে, কারণ আসল কাজটা যাদের করার কথা তারা করছে না। প্রথম আলো, ডেইলি স্টারের মতো বড় বড় পত্রিকা এবং বড় বড় মিডিয়াদের এটা বোঝা উচিত যে তুমি বড়, তোমার কনজিউমার বেশি, এটা তোমার লাভ যেমন ঠিক তেমনি তোমার দায়বদ্ধতাও বেশি। তোমার পত্রিকা বেশি মানুষ পড়ে মানে ন্যাচারালি তোমার উপরে দায়িত্ব এসে পড়ে যে তুমি বেশি মানুষের কাছে নন ফিল্টার্ড ট্রুথ পৌঁছায় দিবা। তুমি বড় তার মানে এই না যে তোমার শুধু ব্যবসায়িক লাভ, এর সাথে সাথে তোমার উপরে যে দায়িত্বটাও বড়, এটা রেকগনিশন দিতে হবে তাদেরকে। লতিফুল ইসলাম শিব। এই দেশে সেকুলারিজমের যে ব্যাখ্যা, সেকুলারিজমকে যেভাবে এই দেশে পোর্ট্রেট করা হয়, সেটার সঙ্গে এই দেশের একটা ব্যাপক জনগোষ্ঠীর কিন্তু কনফ্লিক্ট আছে। এই দেশের মানে ব্যাপক জনগোষ্ঠী সেকুলারিজম বলতে এক ধরনের ধর্মহীনতা বোঝে, এটা একটা জায়গা। আমি আরেকটা প্রসঙ্গে আসতেছি এখন। মিডিয়া, আমাদের ইন্ডিয়ার মিডিয়া যেভাবে আমাদেরকে আমাদের ঘটনাগুলো যেভাবে দেখায়, আমরা তো আমাদের এই ঘটনাগুলোকেও তাদেরকে সেভাবে দেখাতে পারি না, কারণ আমাদের সাথে ওদের একটা অসম মিডিয়া এক্সচেঞ্জ আছে। আমাদের চ্যানেলগুলোকে ইন্ডিয়াতে দেখা যায় না, ইন্ডিয়ার সব চ্যানেলগুলো আমরা দেখি, আমরা কিন্তু এই জায়গাটা এখনও ঠিক করতে পারিনি, কারণ আমাদের মূল জায়গাতেই হচ্ছে সমস্যা আছে। কারণ আমাদের মিডিয়ার যেই মানে সম বন্টন মানে মিডিয়া প্রকাশের, সেটা আমরা করতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে মিডিয়া কখনো চাপে ছিল না, ফ্যাসিবাদের কালে মিডিয়া চাপে ছিল না, কারণ আমরা দেখেছি মিডিয়ারা নিজেরা যে উইলিংলি মানে চাপটা নিয়েছে, মিডিয়া তোষামত করেছে। মিডিয়া পুরা সময় বাংলাদেশের সমস্ত বড় মিডিয়া ফ্যাসিবাদকে সার্ভ করেছে। একটা দুটো চ্যানেল বন্ধ হয়েছে, কিন্তু বেশিরভাগ চ্যানেলই তো ছিল। বেশিরভাগ চ্যানেলই আমরা দেখি আজ পালিয়ে বেড়াচ্ছে কারা? সমস্ত এই মিডিয়ার বড় বড় মিডিয়ার সম্পাদকরা পালিয়ে বেড়াচ্ছে এখন। তার মানে আসলে যে মিডিয়া চাপে ছিল, মিডিয়া আসলে চাপে ছিল না। মিডিয়ার যারা কর্ণধার, তারা সবাই ফ্যাসিস্টদের কোনো না কোনো ভাবে হালুয়া রুটি ভোগী, এবং তারা কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ আমরা জানি মিডিয়ার মালিক কারা। সুতরাং মিডিয়া চাপে ছিল বলে মিডিয়াকে আসলে এই সুযোগ বা এই সুবিধাটা দেওয়ার কোনো আসলে নিয়ে আসতে চাই। সাগররুনি হত্যা নিয়েও কিন্তু মিডিয়া ঐক্যবদ্ধ হতে পারে নাই। সাগররুনি হত্যাকাণ্ড নিয়েও মিডিয়া কিন্তু তখন ঐক্যবদ্ধ হতে পারে নাই। সেই প্রশ্নে এখন দেশের স্বার্থে যদি আবার এই যে কোনোভাবে এই ঐক্যবদ্ধ হওয়ার সময় আছে, সকল মিডিয়া একসাথে এই আমাদের যে বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের পক্ষে আওয়াজ তোলা দরকার বলে আমি মনে করি। লাস্ট প্রসঙ্গটা এখানে নিয়ে আসতে চাইছি যে অনেকেই বলছেন রাজনৈতিক পরিস্থিতি আসলে পরিবর্তন হয়নি, শুধু হাত বদল হয়েছে। আগে যেখানে চাঁদাবাজি করতো ছাত্রলীগ, এখানে হয়তো ছাত্রদল কিংবা সমন্বয়ক পরিচয়ে অনেকে করছে। এরকম অভিযোগ তো আছেই। যারা বিএনপির রয়েছেন আপনারা নিশ্চয়ই আপনারা এরকম অভিযোগ শোনেন, পত্রপত্রিকায় শোনেন, সোশ্যাল মিডিয়াতে শোনেন। সো এই দায়টা আসলে কে নিবে? আপনারা যদি না নেন, আপনারা কিছুক্ষণ আগেও বলছিলেন যে এটার দায় এক দুইজনের দায় নিতে পারে না দল, তাহলে নিবেটা কে আসলে দায়? যদি বলেন যে কেউ বলতে পারেন। আমি এখানে একটু বলি, যেটা দিয়ে আপনি আজকের এই অনুষ্ঠান শুরু করেছিলেন, যে পরিবর্তনের রাজনীতি। আসলে আমাদের মুক্তিযুদ্ধ এবং এই জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনটাই ছিল পরিবর্তনের রাজনীতি এবং একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ বা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এইটা হয়েছে। কিন্তু আজকে যদি যে বিষয়গুলো আলোচনা হয়েছে, বিশেষ করে আমরা গ্রেনেড হামলা বললাম, তারপরে পিলখানা হত্যাকাণ্ড বলেছি, তারপর আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় এই আগস্ট যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে,
যদি একই ধারাবাহিকতায় চলতে থাকে, এর তদন্ত কাজ কিংবা মামলার যে সমস্ত চার্জশিট যা কিছু হবে এবং বিচার ব্যবস্থা, তাহলে কিন্তু পরিবর্তনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে না। সেই জন্যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার দক্ষতা বাড়াতে হবে এবং এই আন্দোলনের সাথে এবং পরিবর্তনের রাজনীতির সাথে যে গণতান্ত্রিক দলগুলো এবং ছাত্র সমাজ সহ আমরা যারা যুক্ত ছিলাম, আমাদের সকলের একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা দরকার। এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে এই আন্দোলনের যে ফসল, সেটা কিন্তু আবার ফ্যাসিস্ট কোনো না কোনো শক্তির কাছে চলে যাবে। বাংলাদেশের ট্র্যাজেডিটা এটাই যে বাংলাদেশে কেউ কোনো কিছুর দায় নেয় না। চাঁদাবাজির দায় বিএনপির না, গণহত্যার দায় আওয়ামী লীগের না, রৌমারিতে রাষ্ট্রচিন্তার প্রোগ্রাম আটকানোর দায় জামাতের না। আমাদের কি বলে সমন্বয়করা বলে দিয়েছেন যখন জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে যে ব্যক্তির দায় প্ল্যাটফর্ম নেবেন না, সেই পুরনো আলাপ। তো বাংলাদেশের মুশকিলটা এটা যে বাংলাদেশে কেউ দায় নিতে চায় না। আমরা মুখে বলছি দায় ও দরদের সমাজ, কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়া যে আমার সংগঠনে হয়েছে, রেসপন্সিবিলিটি আমার দেখছি, এইটুকু না করতে পারলে আসলে কিন্তু বাংলাদেশে যত রাজনৈতিক শক্তিপক্ষ আছে কেউ কোনোভাবেই কিন্তু আসলে মানে কারো ট্রাস্ট অর্জন করতে পারবে না। কিন্তু আমরা বাংলাদেশের উন্নতির দায়টা নিতে চাই সকলে মিলে। জি, ছোট্ট করে 3 সেকেন্ড। আমরা আসলে এখন আর দোষারোপ বা একজন আরেকজনকে এই দোষারোপের এই রাজনীতি আমরা দেখে এসেছি। আমরা আসলে নতুন বাংলাদেশকে দেখতে যাই। আমরা জানি যে ইদানিং বিএনপির যে তারেক রহমান, উনি যেইভাবে কথা বলছেন, আমরা তার কথায় আসলে আশাবাদী হতে চাই। আগামী বাংলাদেশে যেন এরকম করে আর চাঁদাবাজি আর দখলদারিত্ব যেন না হয়। আর আশা করব যে বিএনপির এখানে নেতৃস্থানীয় 2 জন আছেন, তারা এই যে আমার পাশে বসে ও যে অভিযোগগুলো করেছে, এই অভিযোগগুলোকে আপনারা পার্সোনালি একটু দেখবেন। রাজনীতি মানে কিন্তু কেবল বিএনপি নয়, কেবল ছাত্র ইউনিয়ন বা জামায়াতে ইসলাম বা আওয়ামী লীগ নয়। রাজনীতির একটি বড় অংশ জনগণ, এবং রাজনীতি জনগণের হয়ে উঠুক এই নতুন বাংলাদেশে, সেটি আমাদের প্রত্যাশা। সকলে মিলে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হোক, যেখানে জনগণের কল্যাণে কথা হবে, কল্যাণে কথা হবে বাংলাদেশের জন্য। সেই প্রত্যাশায় শেষ করছি। আলোচনা অব্যাহত থাকবে, নিশ্চয়ই কথা বলে যাব বাংলাদেশকে নিয়ে। আবার দেখা হবে, আবার কথা হবে।